তা ওয়েলকাম টু দা বিলাস শো। হুম। আমরা আজকে ইতিহাস নিয়ে একটু কথা বলবো। মানে আপনি এতদিন ধরে অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে, এবং অগণিত ছাত্রছাত্রীদের সঙ্গে ইতিহাস নিয়ে চর্চা প্রতিদিনের। না, হঠাৎ করে ইতিহাস সাবজেক্টটাকে এত বেশি ভালো লাগলো কেন? অন্য সাবজেক্টও হতে পারতো তো। দেখো, বরাবর প্রথম থেকেই আমার একটা ইতিহাসের প্রতি একটা অজানা একটা শ্রদ্ধা জন্মে এসেছিল ছোটবেলা থেকেই। কারণ আমার এই ধারণা ছিল যে ইতিহাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ ইতিহাস কোনো কিছুই এগোতে গেলে ইতিহাস একটা যেটা ইতিহাস মানেই তো কি, রেকর্ড অফ পাস্ট। হিস্ট্রি ইজ দ্য রেকর্ড অফ পাস্ট। অতীতকে যদি না জানা যায়, তাহলে আমি ভবিষ্যৎ সামনে বর্তমান এবং আগামী দিনে ভবিষ্যতের প্রতি আমাদের কিভাবে আমি এগোবো। সেই জন্য আমার মনে হয়েছে যে সব কিছুর মূলে ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে, এবং ইতিহাস যদি অধ্যয়ন করা যায়, আমার মনে হয় একটা মানুষ তার ভালোভাবে তার রিচ থেকে আস্তে আস্তে তার লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবে ভালোভাবে। বর্তমান যুগের যা ছাত্রছাত্রী যা ট্রেন্ড দেখা যাচ্ছে, যে তারা বলছে ইতিহাস কেন পড়বো, ইতিহাস তো সেই আগেকার দিনের কথা, সেই আর্য সমাজ, সেই ইউরোপিয়ান সাহিত্য, এইসব নিয়ে আমরা পড়ি বা কি করবো বর্তমানে। দেখো, বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়েছে, ইতিহাসকে তারা ঠিকভাবে বুঝতে পারছে না। যে ইতিহাস, অনেকের ধারণা আছে যে ইতিহাস রাজা রাজার যুদ্ধ কাহিনী, মানে যুদ্ধ ধ্বংস এইসব নিয়ে ইতিহাস। হ্যাঁ, আর্য বিভিন্ন মুঘল পিরিয়ড, সুলতানি যুগ, এই সমস্ত নিয়েই ইতিহাস। কিন্তু আজকের যে ইতিহাস চর্চা, ছেলে মেয়েদের এই বিষয়টা, যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের স্কুলগুলো পড়ছে, টিচারদের একটা গুরু দায়িত্ব যে ইতিহাস অধ্যয়ন করার সময় বা ইতিহাস যখন শিক্ষা দান করছে, তখন তাদেরকে এই জিনিসটা ছাত্রদের সামনে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যে ইতিহাস শুধু এই রাজার যুদ্ধ নয়, আর্য সভ্যতা নয়, বিভিন্ন রকম প্রতিটি মানুষের, বিশেষ করে প্রাচীন যুগের, আজকে গতকাল যে ঘটনাটা ঘটেছে আজকে সেটা ইতিহাসের, হ্যাঁ সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, এবং শুধু তাই নয়, তাহলে গতকালের বিষয়টা আমি যদি না জানি, হঠাৎ করে আজকে যদি আইনস্টাইন হোক আর নিউটন হোক, যেই হোক না কেন, প্রতিটা বিজ্ঞানে যারা বিজ্ঞানের যে ইতিহাস, তাকে তো বিজ্ঞানের ইতিহাস চর্চা করতে হয়েছে, তবে সে বর্তমান আবিষ্কার নিয়ে সে চিন্তা ভাবনা করেছে। সেরকম আমাদের আজকের যে ইতিহাস চর্চা, সেটা একটু অন্যরকম প্রকৃতি। কেন? যে সেখানকার মানুষের জীবনযাত্রা, মানুষের কৃষ্টি, মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত কিছু কিন্তু ইতিহাসের মধ্যে চর্চা হয়। সুতরাং কেবলমাত্র আগের যে ইতিহাস চর্চা ছিল সেটা হচ্ছে কেবলমাত্র রাজনীতি, ক্ষমতা প্রতিষ্ঠা করার একটা লড়াই, কিভাবে কে কিভাবে কাকে কিভাবে করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তার ইতিহাস চর্চা ছিল। কিন্তু আজকের ইতিহাস চর্চা সেটা কিন্তু তা নয়। মানুষের সমস্ত কিছু, মানুষকে বেঁচে থাকতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, সবকিছু ইতিহাসের মধ্যেই চর্চা হয়। মানে ইতিহাসটা একটা সংগ্রাম বলা যায়, একটা সংগ্রাম, প্রতিদিনের প্রতি মুহূর্তের একটা সংগ্রাম বলা যায়। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রেই মানুষ যেখানে যেখানে যে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাকে ইতিহাস চর্চা করেই কিন্তু সে সেই জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একজন যে আর্টিস্ট, একজন স্থপত্য বা একজন যে সঙ্গীত শিল্পী, তাকেও কিন্তু প্রাচীন যুগের বা মধ্যযুগ বা তাকে কিরকম ছিল, আধুনিকের সঙ্গে তার সেই যে চর্চাগুলো, বা এই যে ক্লাসিক্যাল মিউজিকের কথা বলা হয়, যে সেইগুলো তো আজকের উৎপত্তি নয়, সেগুলোর যে উদ্ভব হয়েছে, সেই উদ্ভবগুলো কিভাবে, তার ইতিহাস জানা খুবই প্রয়োজন। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে, বা যদি আমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের এই স্টুডেন্টদের মধ্যে ইতিহাস নিয়ে পড়বো না, এই প্রবণতাটা কেন হচ্ছে, কি মনে হচ্ছে এতদিনের শিক্ষকতার জীবনে? আমার তো আমাদের কলেজ থেকে এরকমও প্রোগ্রাম নেওয়া হয়েছিল যে স্কুলে গিয়ে ছেলে মেয়েদের অন্তত
কি কি সাবজেক্ট তারা নেবে, সেখানে আমরা কতকগুলো বিভিন্ন স্থানীয় যে সমস্ত স্কুলগুলোতেও আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকজন শিক্ষক এবং অধ্যাপকরা কিন্তু আমরা স্কুলে স্কুলে ভিজিটও করেছিলাম। তাতে আমরা বুঝতে পারছি যে মাধ্যমিকের পর ছেলেমেয়েরা মাধ্যমিক পর্যন্ত ইতিহাস তো বাধ্যতামূলক নীতি হচ্ছে তাকে, তারপরে উচ্চ মাধ্যমিক স্তরে তারা নাম্বারের দিকে খুব ঝুঁকছে। তাদের এই ধারণা আছে, কিন্তু এখন বর্তমানে ইতিহাসেও 95-96 করেও নাম্বার পাচ্ছে, কিন্তু তাদের ধারণা যে ইতিহাস হচ্ছে মুখস্থ করতে হয় প্রচুর, হ্যাঁ, এবং ইতিহাসে অনেক কষ্ট করে মুখস্থ করলে বা অনেক কিছু কাঠখড় পুড়িয়ে তবে নাম্বার পেতে হয়। তা সেই জন্যে তারা অন্য সাবজেক্ট, হয়তো সে কলা বিভাগের ছাত্রতে সে নাম্বার পাওয়ার জন্য জীববিদ্যা নিচ্ছে বা বায়োলজি নিচ্ছে, হ্যাঁ, এরকম, বা অন্য কোনো নিউট্রিশন নিচ্ছে, যেগুলো কিন্তু তারপরে খুব একটা কাজে লাগবে তা কিন্তু নয়, কিন্তু নাম্বার পাবো, মার্কশিটে খুব ভালো নাম্বার জল করবে, আমি কত নাম্বার পেয়েছি, এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে। কিন্তু তারা যদি ইতিহাস সাবজেক্টটা, তাদের নম্বর একটু যদি কমও পেত, তারা ইতিহাস সাবজেক্টটা যদি তারা পছন্দ করত, তাহলে তাদের ভবিষ্যৎ এগিয়ে চলার পথে তাদের অনেক সহায়ক হতো ইতিহাসটা। কারণ কি, ইতিহাস পড়লে আগামী দিনে যে সে যদি গ্র্যাজুয়েট হয়ে যায়, তারপরে যে সমস্ত কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে, সে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি, এসএসসি, নানা রকম যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে ইতিহাসের একটা বিশেষ অংশ আছে যেগুলো ইতিহাস থেকে প্রশ্ন আসে। সুতরাং সেই জন্য আমার মনে হয় তারা একটু ভেবেচিন্তে দেখা ভালো, এবং এদেরকে কাউন্সিলিং করার জন্য শিক্ষক মহাশয়দের একটা গুরু দায়িত্ব গ্রহণ করা উচিত। ইতিহাস চর্চা কি বর্তমানে বেড়েছে না অনেকটা স্থিমিত হয়ে গেছে, কি মনে হয়? দেখো, উপর লেভেলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইতিহাস চর্চা খুব ভালোভাবেই এগোচ্ছে। প্রতিটা গবেষণা, প্রতিটা মুহূর্তে নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। এমনকি এমন সাবজেক্ট আছে যেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। এখন তুমি চিন্তা করতে পারবে না যে ইতিহাসের গবেষণার বিষয় হিস্ট্রি অফ ম্যাডনেস, অর্থাৎ পাগলেরও ইতিহাস চর্চা সেভাবে হচ্ছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইতিহাস এখন সমস্ত জায়গাতে স্পর্শ করেছে। সুতরাং ইতিহাস চর্চা হচ্ছে না, স্থিমিত হয়ে আছে, এ বিষয়টা মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসটা একটা বিভীষিকা বা একটা ভয় ভীতির একটা পরিবেশের আসছে, যার জন্যে আমরা এই কলেজের ক্ষেত্রে আমরা দেখছি যে ইতিহাসে আসন সংখ্যা অনেক বেশি, তার অর্ধেকেরও পূরণ হচ্ছে না, হ্যাঁ, ভর্তি হচ্ছে না স্টুডেন্ট। বর্তমানে তার জন্য আরো বিশেষ কিছু পারিপার্শ্বিক কার্যকারণও দায়ী আছে। এসএসসি পরীক্ষা ঠিকঠাক ভাবে হচ্ছে না, বা হলেও ঠিকভাবে প্লেসমেন্ট হচ্ছে না, নানা রকম। কিন্তু এনইপি যে সমস্ত নিউ রুলগুলো নিয়েছে 2000 কেন্দ্র সরকারের, যে সেই অনুসারে ইতিহাসের এখনকার পাঠ্যক্রমে অনেক বিষয় আছে যেগুলো ইতিহাস পড়েও ছেলেমেয়েরা কিন্তু অনেক, যেমন এসিসি সাবজেক্ট, হ্যাঁ, এসিসি মানে কি স্কিল এনহান্সমেন্ট কোর্স, তা সেখানে তাদেরকে কিন্তু অনেক বিষয়ে দক্ষ করে দেওয়া হচ্ছে, যারা শুধু কেবলমাত্র পাঠ্যক্রম নয়, যেমন ধরো ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্সের ক্ষেত্রে এবং জেনারেলের ক্ষেত্রেও ফার্স্ট সেমিস্টারে এসিসি কোর্স আছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সুতরাং সেই সমস্ত থাকলে সেখানে কিউরেটারের চাকরি পাওয়া যাবে। নানা রকম বৃত্তিমূলক জায়গা আছে যেগুলো ইতিহাস পড়েও অনেক ভালো জায়গায়। আসলে বিষয়গুলো তাদের ছেলে মেয়েদের মধ্যে প্রকাশ করা খুব প্রয়োজন। কি মনে হয়, ইতিহাস ওই কি ধ্বংসস্তূপের মধ্যেই রয়ে যাবে পুরনো ইতিহাস, না নতুন কোনো ইতিহাস ছাত্রছাত্রীদের আকৃষ্ট করবে? দেখো, ইতিহাসের এর মধ্যেও আমাদের এই গ্রামাঞ্চলের ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু অনেক শহর এলাকা বা সমস্ত জায়গাতে বেশ কিছু ছাত্রছাত্রী যারা ইতিহাস পড়ার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে, যেমন তারা ভালোভাবেই জানেছে যে আগামী দিনে একটা ভালো কিন্তু ইতিহাসে ক্রাইসিস তৈরি হচ্ছে। তো সেই জন্যে যে ইতিহাস সাবজেক্টটা কিন্তু অনেক চাহিদাপূর্ণ সাবজেক্ট হবে, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন বা অন্যান্য ক্ষেত্রেও, যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদে ইতিহাসের ছাত্রদের দেখতে পাওয়া যাবে। আর ধ্বংসস্তূপ নয়, ইতিহাস মানেই যে সবসময় ধ্বংসস্তূপ নয়, প্রাচীন ইতিহাস ধ্বংসস্তূপের মধ্যে থাকে, কিন্তু যেগুলো বর্তমান
আমি বললাম যে গতকাল যেটা হয়ে গেছে সেটাই আজকে ইতিহাস। সুতরাং ধ্বংসস্তূপের মধ্যেই নয়, সমস্ত কিছু আজকে আমেরিকাতে যদি তুমি দেখো যে সেখানে ইতিহাসের একটা ভালো কিন্তু চল রয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে তারাও কিন্তু ইতিহাস জানা লোকদের নেয়। কেন? যে তথ্য, সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে কিভাবে সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছানো যায়, ইতিহাস, এই সত্যনিষ্ঠ ইতিহাস গড়ে তোলার ক্ষেত্রে তার কিন্তু সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় এই ইতিহাসের মধ্য দিয়ে। প্রাচীন ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস এইটা বেশি পড়া উচিত না আধুনিক ইতিহাস পড়া উচিত, কি মনে হয়? দেখো, ইতিহাস সবগুলোই পড়া উচিত। প্রাচীন যুগের ইতিহাস না জানলে তুমি মধ্যযুগে মানুষের কেমন বিবর্তনটা ঘটেছিল ইতিহাস, প্রাচীন থেকে মধ্যযুগকে পৃথক করতে পারবে না। আবার মধ্যযুগের ইতিহাস না পড়লে আধুনিক যুগের যে ইতিহাস চর্চা সেটা কেমন, বা ইতিহাস কি রকম জায়গায় দাঁড়িয়ে আছে, মধ্যযুগকে না ব্যাখ্যা করলে, আলো না, অন্ধকার না থাকলে যেমন আলোর কদর অস্তিত্ব পাওয়া যায় না, ঠিক সেই রকমই তোমাকে প্রাচীনটা কেমন ছিল সেটা জানে, তারপর মধ্যযুগ, তারপর আধুনিক যুগ। এবার আধুনিক যুগের অনেক রকম ব্যাপার আছে, সেখানেও মধ্যযুগেরও মুঘল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, বিভিন্ন রকম ভাগ আছে। সেই জন্য প্রাচীন যুগে আমাদের ভারতবর্ষ একটা, আজকের যে প্রাচীন ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই, দেখবে যে অনেক উন্নত হয়েছিল সেখানে। বিশেষ করে ভারতীয় যে IKS যেটাকে বলা হয়, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আমরা প্রাচীনকালে আর্যভট্ট, বরাহমিহির এরা এসছিল, যা সেখান থেকে আমরা তারা যে ধরনের উন্নতি আবিষ্কার করেছিল, আমাদের সেই সমস্ত আধুনিক যুগেও সেই সমস্ত বিজ্ঞানীরাও তাদের সূত্র ধরে তা কিন্তু আবিষ্কার হয়েছে। আজ থেকে গণিতজ্ঞ আর্যভট্ট তখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের কথা বলেছে। এবং সেখানে আমরা দেখেছি যে মহাকর্ষ সূত্র আবিষ্কারও সেখানে, পরে নিউটন সেটা আরো এনরিচ করে এবং সেখানে করেছে। সুতরাং ইতিহাসকে যদি আমরা দেখি, প্রাচীন কালের ইতিহাস জানলেও আমরা কিন্তু প্রাচীন ভারতবর্ষ কেমন ছিল, সারা বিশ্ব সভ্যতায় ভারত কেমন একটা আসন লাভ করেছিল, সেটা আমরা বুঝতে পারবো, এবং যেখান থেকে আমরা ভারতীয় বলে একজন আমরা গর্ব অনুভব করতে পারবো। সুতরাং এটাও একটা কিন্তু ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল দিক বলতে পারো। ইউরোপিয়ান যে হিস্ট্রি বা আমেরিকান যে হিস্ট্রি বা আফ্রিকান হিস্ট্রি, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির কতটা পার্থক্য মনে হচ্ছে? দেখো, ইউরোপিয়ান হিস্ট্রি আর ইউরোপেও বিভিন্ন রকম ইতিহাস আছে। সেখানে প্রাচীন ইউরোপ আছে, মধ্যযুগের ইউরোপ আছে, আধুনিক যুগের ইউরোপ আছে। আমাদের যেমন ভারতবর্ষের যেমন প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ আছে, সেরকমই ভারতবর্ষের ইতিহাস পড়তে পড়তে তোমাদের কম্পারেটিভ স্টাডি না করলে প্রাচীন ইউরোপের কেমন ইতিহাস, মানুষের জীবনযাত্রা, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থানটা কেমন ছিল, সেটা আমরা ভারতবর্ষের ইতিহাস চর্চা করে তাদের ইতিহাসগুলো আমরা বুঝতে পারবো। শুধু তাই নয়, যে ফরাসি বিপ্লবের কথা যদি আমরা দেখি, তাহলে প্রাচীন আধুনিক যে ইউরোপের, সেখানে ফরাসি দার্শনিকরা তারা কিভাবে আমাদের বিপ্লবগুলোকে আরো বেশি সংগঠিত করেছে, বা তাদের ভাবধারা কিভাবে ভারতের ওপর পড়েছে, পাশ্চাত্যের বিভিন্ন দর্শন ভারতীয়দের কিভাবে আকৃষ্ট করেছে, সেগুলো আমরা প্রাচীন ইতিহাস থেকে বা প্রাচীন দর্শন থেকে আমরা জানতে পারি। বিশেষ করে ইউরোপীয় দর্শন থেকে ভারতীয়রা আমরা অনুভব করতে পারি। ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে ইতিহাস কে পড়ে, ওসব একটা ব্যাকডেটেড সাবজেক্ট, মানে এইটা দেখে কি মনে হচ্ছে, মানসিকতাটা কি পরিবর্তন হবে, কি মনে হয়? আমার মনে হয় একটা সময় সবাই তো যে জীবিকামুখী পড়াশোনা করছে, এখন বর্তমানে ট্রেন্ড যে আমার এই সাবজেক্টটা পড়লে ভালো হবে। একটা সময় আসবে, আমি আজ থেকে হয়তো 10 বছর পরে ইন্টারভিউটা যদি কেউ শোনে, তাহলে হয়তো সে বুঝতে পারবে। আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে আজ থেকে 5 থেকে 6 বছরের পরেই ইতিহাসের একটা বিরাট ডিমান্ড কিন্তু তৈরি হবে। কারণ ছেলে মেয়েদের মধ্যে যে এত ভীতির সঞ্চার হচ্ছে, যারা কেউ ইতিহাস নিয়ে পড়তেই চাইছে না। তাহলে ইতিহাস কিন্তু একদম ক্লাস 1 থেকে একদম ক্লাস MA পর্যন্ত পড়ানো হয়। তো স্বাভাবিকভাবে সেখানে একাডেমিক টিচারদেরও প্রয়োজন। শুধু তাই না, বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসের একটা বিশেষ কদর আছে, সেখানে ইতিহাস ছাড়া তো কোনো দেশ চলবে না।
ইতিহাসে পাঠ্যক্রম ছাড়া কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি তো প্রতিটা ক্ষেত্রে ইতিহাস রয়েছে, তা সেখানে টিচারদেরও ইনক্লুড করতে হবে। তা সেইভাবে সেই ইতিহাস জানা ভালো লোকের খুব প্রয়োজন একটা সময় আসবে, যখন কিন্তু ইতিহাসের একটা বিশেষ কদর জন্মাবে। আমরা কি ইতিহাসগুলোকে সংরক্ষণ করতে পেরেছি? ভারতবর্ষের যে ইতিহাস কি মনে হচ্ছে, না আমরা ওই এক যেমন ধ্বংস হয়ে গেছে ওইভাবেই, বা আমাদের দায়িত্ব কি আগামী দিনে মনে হয়? দেখো, ইতিহাসের বিষয়গুলোকে করার জন্য আর্কাইভস আছে, মিউজিয়াম আছে, সেগুলোতে এবার আমাদের ইতিহাস মানে কি, ভারতবর্ষে বেশ কলোনিয়াল পিরিয়ডে ঔপনিবেশিক শাসকরা আমাদের এখানে শাসন করে গেছে, তারা অনেক সময় শোষণ করে বেশ কিছু লুণ্ঠন লুটতরাজ করে নিয়ে বেশ কিছু জিনিস নিয়ে চলে গেছে। এবং শুধু তাই নয়, যেগুলো আছে সেগুলোকে আমরা যতটা সম্ভব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে বিভাগ আছে, এবং সেইগুলো থেকে যতটা সম্ভব সেগুলোকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে ইতিহাসটাকে অন্তত আগামী দিনের ভাবি ছাত্রছাত্রীদের কাছে বা ভাবি সাধারণ লোকেদের কাছেও যেন একটা উন্মুক্ত দ্বার হিসেবে খুলে দেওয়া যায় আর কি, সেই চেষ্টাটাই আমার মনে হয় করা উচিত। বিভিন্ন জায়গায় এখন করা আছে, তবে এখনো কিছু সরকারি ঔদাসীন্য আছে যেগুলোকে, যে জিনিসগুলোকে ভালো করে প্রিজার্ভ করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আগামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা, মানে ইতিহাসটা কেন তারা পড়বে? আগামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বার্তা যে ইতিহাসকে সম্যকভাবে, ইতিহাস পাঠের উদ্দেশ্যটাকে সম্যকভাবে অনুধাবন করতে হবে তাদের কাছে, এবং ইতিহাস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়টার মধ্যে তার বহুমুখী একটা দিক আছে, বহুমুখী তার একটা কার্যক্রম আছে, এবং সেই কার্যক্রমে যদি তাদেরকে তারা নিজেদের নিযুক্ত করতে পারে, তাহলে কিন্তু একটা তার সুফল কিন্তু তারা পাবেই একটা সময়। সে সুফল, সে প্রকৃত ইতিহাসকে সে যদি ভালোবেসে পড়াশোনা করে এবং ইতিহাসকে যদি ভালোবেসে সে এগিয়ে চলতে পারে, ইতিহাসকে ধরে এগিয়ে যেতে পারে, ইতিহাসকে মাধ্যম করে নিতে পারে, তাহলে কিন্তু তার রুটি রোজগারের যেমন একটা ভালো জায়গা থাকবে, তেমনি তার সঙ্গে সঙ্গে তার ভালো লাগার দিকটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ ইতিহাসে আজকে, যেটা একটু আগেই বললাম তোমাদের, এসসি সাবজেক্ট, সেখানে পর্যটন পড়ানো হচ্ছে, ট্যুরিজম পড়ানো হচ্ছে, সেই ট্যুরিজমের উপযোগিতা কি, এই সমস্তগুলো কিন্তু ইতিহাসের মধ্যে এসে গেছে। তো সুতরাং সেখান থেকে অনেক বিষয় জিনিস ছেলে মেয়েদের হয়তো সেই ধারণাই নেই যে ইতিহাস ভাবে যে এখানে কিছু মুখস্থ, একটু আগেই বললাম, কিন্তু বিষয়টা তা নয়। ইতিহাস অনেক, আজকের যুগে ইতিহাসে অনেক রহস্য, অনেক বৈচিত্র্যময়তা কিন্তু আছে ইতিহাসের মধ্যে। সেজন্য আগামী প্রজন্মের উদ্দেশ্যে আমার বার্তা যে ইতিহাসকে নিয়ে এগিয়ে চলো। ইতিহাস পড়াশোনা অবশ্যই প্রয়োজন, এবং যেটা প্রয়োজনীয়তা কেন, যে আগামী দিনের উজ্জ্বল বর্তমান এবং তারও উজ্জ্বল ভবিষ্যৎকে গড়ে তুলতে গেলে ইতিহাস ছাড়া গতি নেই। এই লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে ইতিহাসেরও কান আছে, মানে এটাকে কিভাবে? হ্যাঁ, ইতিহাসের কান আছে বলতে যে ইতিহাস তো সবকিছুর সাক্ষী বহন করে থাকে।